এই শব্দগুলো আমাদের এই যে ইউনিট 10 ড্রিমস লেসন 1 হোয়াট ইজ ড্রিম, হোয়াট ইজ আ ড্রিম আমরা আলোচনা করেছিলাম। এটা যে কোশ্চেন অ্যান্সার যে টেক্সট থেকে আমরা এটা পড়েছিলাম এগুলো। আচ্ছা, এখানে আমরা ড্রিম পয়েন্টস লেসন 2 এটা আজকে দেখবো, ঠিক আছে। এখানে কি বলা আছে যে ইন্ট্রোডাকশনে কি বলা আছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1815 the great romantic poet considered poets dreamers because they have the ability to turn our wish, our power, our thought into a deed. কি বলছে যে উনি বলছেন যে মানে রোমান্টিক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন ইংরেজ কবি। ওনার মতে আমাদের ইচ্ছাগুলো, আমাদের শক্তি, চিন্তাগুলোকে মানে একটা কর্মে কর্মে রূপান্তর করার একটা ক্ষমতা কবিদের আছে। এই জন্য কবিরা এখানে ড্রিমার, কবিরা স্বপ্নচারী, স্বপ্নদ্রষ্টা। Poets give voice to what we desire and strive hard to achieve. যে জিনিসগুলো আমরা অর্জন করতে খুব কষ্ট করে চেষ্টা করি, স্ট্রাইভ করি, এগুলোকে কবিরা এগুলোকে মানে আমাদের সামনে এগুলোকে ভয়েস দিতে পারেন, অর্থাৎ এগুলোকে তুলে ধরতে পারেন, এগুলোকে এক্সপ্রেস করতে পারেন, যেগুলো আমরা এক্সপ্রেস করতে সাধারণ মানুষ আমরা পারি না। They write about the dreams of lovers, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. এই যে কবিরা কি করেন, তাদের স্বপ্ন সম্পর্কে লিখেন, তাদের যেই পছন্দের মানুষ রয়েছে, যারা কর্মের মানুষ, যারা পেট্রিয়ট রয়েছে, যারা দেশপ্রেমিক, সোশ্যাল সামাজিক ক্ষেত্রে যারা রিফর্মার হিসেবে, সামাজিক সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করে, তাদের সম্পর্কেও লিখতে পারেন। ওয়ার্কার্স, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. মানে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ নিয়ে তারা লিখতে পারেন। They write about dreams of loves, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, ওয়ার্কার হোক, সে রিফর্মার হোক, সে পেট্রিয়ট হোক, যে কোনো মানুষ, তাকে যদি কল্পনা করতে দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় যে আপনি আপনার কল্পনাগুলোকে সাজিয়ে একটা স্বপ্ন কথা বলেন বেটার টুমোরোর জন্য, আগামীর জন্য একটা ভালো স্বপ্নের কথা বলেন, তাহলে সে কিন্তু বলবে, তাহলে ফর themselves and for others. Okay. Also, in the previous lessons we have learned about different aspects of dreams. এর আগের লেসনে আমরা ড্রিম সম্পর্কে বিভিন্ন অ্যাসপেক্ট গুলা যেগুলো আছে, বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। In this lesson we will read two poems written by two poets from two sides of the Atlantic. আটলান্টিক সমুদ্রের দুই পারের দুই কবি, দুই দেশের দুই কবির দুই কবিতা আমরা এখন দেখব। While D.H. Lawrence 1885 to 1930 was an English novelist, poet and essayist. D.H. Lawrence একজন ইংরেজ কবি, একজন রচনাবিদ, একজন নোবেলিস্ট। তার নাম হলো D.H. Lawrence 1885 to 1930, পোয়েট, অ্যাসেইস্ট। আরেকজন হলেন ল্যাংস্টন হিউজেস 1902 to 1967, 65 বছর বেঁচে ছিলেন। উনি একজন আমেরিকান পোয়েট, নভেলিস্ট এবং একজন প্লেরাইট। উনি একজন আমেরিকান পোয়েট, নভেলিস্ট এবং একজন প্লেরাইট। Hughes was also a leader of the Harlem Renaissance, which attempted to bring changes in the lives of the black people in the 1920s. উনি কি করলেন, উনি একজন লিডার ছিলেন, মানে একজন কবি হওয়ার পাশাপাশি নোবেলিস্ট, নাট্যকার, প্লেরাইট মানে নাট্যকার হওয়ার পাশাপাশি উনি আবার একজন কি ছিলেন, হার্লেম রেনাইজেন্স। রেনেসা মানে মানে রেনেসা কথাটার অর্থই হলো যে পুনর্জাগরণ। কোনো জিনিস হারিয়ে গেছে, এই জিনিসটাকে তুমি পুনর্জাগরণ করালে সেটাকে বলা হবে রেনেসা, ঠিক আছে। সেক্ষেত্রে
হার্লেম রেনেসা নামক একটা ইয়া রয়েছে, এটার জন্য হিউজেস একজন কবি, উনি এটাতে আন্দোলনে মানে উনি এটা লিডার ছিলেন, which attempted to bring changes in the lives of the black people in the 1920s। অর্থাৎ আমেরিকান যে ব্ল্যাক পিপল যারা আছে তাদের জীবনে কিছুটা পরিবর্তন আনয়ন সাধন করার জন্য কাজ করার ক্ষেত্রে এই যে হার্লেম মানে রেনেসা, হার্লেম রেনাইসেন্স বা রেনেসা এই হিসেবে কাজ করেছে আন্দোলন। Before reading the poems, you must carry out a couple of warm-up activities. কিছু warm-up activities এর দরকার আছে। Find out more about Lawrence and Hughes from Wikipedia on the internet. Lawrence was more famous as a novelist, so write down the names of 5 of his novels. তো এই যে warm-up activity হলো যে ইন্টারনেট ঘেটে ঘুটে মানে লরেন্স সম্পর্কে জানা, হিউজেস সম্পর্কে জানা। লরেন্স আসলে একজন নোবেলিস্ট হিসেবেই তার খুব খ্যাতি বেশি। Present your findings in a group to the class. Now read the 2 poems and answer the questions that follow. অর্থাৎ কোন একটা জিনিস জানার পূর্বে এটার একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি লাগে। তো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিটা হলে যে আমার যে নলেজগুলোকে আমি ইন্টারলিঙ্ক করতে সুবিধা হয়, একজন কবির সাহিত্যিকের সে কি বলতে চাচ্ছে তার কথাটা বুঝতে এবং আলোচনা করতে সুবিধা হয়। তাহলে দেখো এবার আমরা কবিতাটা একটু আলোচনা করি। ড্রিমস বাই ডিএইচ লরেন্স। ঠিক আছে, আচ্ছা কি বলছে এখানে? অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সব মানুষই স্বপ্ন দেখে, তবে সবাই সমানভাবে স্বপ্ন দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি র্যাচেস অফ দেয়ার মাইন্ড। যেসব মানুষেরা স্বপ্ন দেখে রাত্রেবেলা ক্লান্ত ধূলিময় অংশে অফ দেয়ার মাইন্ড, মনের ক্লান্ত ধূলিময় অংশে, রেচেস মানে অংশ বা জায়গা, ডাস্টি রেচে, সারাদিন পরিশ্রম করে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে যায়, মন শ্রান্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে কবি বলছেন যে সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবাই সমানভাবে দেখে না। যেসব মানুষ ঘুমিয়ে ক্লান্ত দেহে ক্লান্ত মন নিয়ে যারা ঘুমোতে যায়, হ্যাঁ, ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। অর্থাৎ সারাদিনের পরিশ্রমের ফলে যাদের মনে ক্লান্তি জমে যায়, ডাস্টি রেচেস অফ দেয়ার মাইন্ড, হ্যাঁ, সেই মনটা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, সেই মনটা একটা যখন আমরা ঘুম থেকে আবার সকালবেলা উঠি তখন উঠে দেখতে পাই যে স্বপ্ন যা দেখছি সবই ভুয়া। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। কিন্তু যেসব মানুষ রাতে স্বপ্ন না দেখে বা সবাই রাতের বেলা স্বপ্ন দেখে, তবে যেসব মানুষ দিনের বেলাও যারা জেগে জেগে স্বপ্ন দেখে, অর্থাৎ জীবনে যাদের উদ্দেশ্য থাকে ভালো কিছু করার, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। এইসব মানুষ কিন্তু তাদের স্বপ্ন দেখে খোলা চোখে। স্বপ্নটা কিভাবে দেখে? এইসব মানুষ তাদের স্বপ্ন দেখে খোলা চোখে, and make them come true, এবং সেগুলোকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করে। বুঝতে পারছো? তাহলে all people dream but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreams of the day are dangerous. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. এবং এগুলোকে বাস্তব করে দেয়। অর্থাৎ এখানে একটা পার্থক্য বোঝাচ্ছে যে সব মানুষই এই যে উপরের যে 3 লাইন, এই 3 লাইনের যে স্বপ্ন, এটা কিন্তু সমস্ত মানুষ সবাই দেখে। এটা কিন্তু সব ধরনের মানুষই দেখে, ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, এটা প্রাকৃতিকগতভাবে অটোমেটিক্যালি মানুষ এটা এমনিতেই পেয়ে যায়। এটার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা করতে হয় না। ঘুমাইলেই দেখা যায় ক্লান্ত দেহে মানুষ ঘুমাইলেই বিভিন্ন স্বপ্ন দেখে। দ্বিতীয় যে পোর্শনটা, যে লাইনগুলো, যে শেষের যে 3 লাইনের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো কিন্তু ঘুমায় ঘুমায় দেখা যায় না, এগুলো আমার জেগে জেগে দেখতে হবে। But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. আর দিনের বেলা জেগে জেগে তুমি যে স্বপ্নগুলো দেখবা ওটা বাস্তব জীবনে, মানে অর্থাৎ উপরের 3 লাইন হচ্ছে তুমি মানে আনকনসিয়াস ড্রিম, তুমি মানে তখন অবচেতন মনে তুমি স্বপ্ন দেখছো, এটাতে তোমার কোনো হাত নাই, এটা অটোমেটিক্যালি মানুষের ব্রেন স্বপ্ন দেখে। আর নিচের যে তিন লাইনের যে স্বপ্ন, এগুলো কিন্তু মানুষের, এখানে মানুষের দক্ষতা যোগ্যতা, এখানে মানুষের ইচ্ছা অনিচ্ছা,
মানুষের চাওয়া পাওয়া, এখানে মানুষের দোষ ত্রুটি, মানুষের ব্যক্তিগত প্রবলেম, এখানে এগুলো জড়িত। ঠিক আছে? তাহলে এই যে খোলা চোখের স্বপ্ন দেখা, জেগে জেগে স্বপ্ন দেখা, এগুলো কিন্তু মানুষের নিজস্ব প্রচেষ্টার ফসল। সে যতটুকু প্রচেষ্টা করবে, সে যতটুকু কষ্ট করবে, যে সে যতটুকু পরিশ্রম করবে, তাই তার ফলাফল হিসেবে আসবে। ঠিক আছে? এরপর দেখো ড্রিমস বাই ল্যাংস্টোন হিউজেস। ল্যাংস্টোন হিউজেস কি বলছে এখানে? হোল্ড ফাস্ট টু ড্রিমস। ল্যাংস্টোন হিউজেস বলছেন যে, আরেকজন কবি, উনি কি বলছেন? উনি বলছেন ওনার স্বপ্ন দেখাটা, স্বপ্ন সম্পর্কে উনি কি ভাবেন। উনি ভাবছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, আঁকড়ে ধরো স্বপ্নকে। ফর ইফ দি ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংসড বার্ড, তখন জীবন হবে ডানা ভাঙ্গা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, যেটা উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন তখন অনুর্বর জমির মতো, ফ্রোজেন উইথ স্নো, বরফে আচ্ছাদিত হয়ে একদম ফ্রোজ হয়ে গেছে, একদম বরফ, একদম মানে তুষার পড়তে পড়তে যেমন মাটিতে ধরো ধানি জমিতে বা বিদেশে দেখা যায় যে মাটিতে তুষার পড়তে পড়তে একদম উপর দিয়ে বরফ জমে গেছে, এখানে কোনো ফসল হয় না। জীবনে কেউ যদি, তার জীবনে যদি কোনো স্বপ্ন না থাকে, তার জীবনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, সে কি করতে চায়, তার জীবনটা এরকম তুষার পড়তে পড়তে তার জীবনটা বরফাচ্ছাদিত ফ্রোজেন হয়ে যাবে, এবং এই ফ্রোজেন জমিতে বা এই ফ্রোজেন পার্টে কোনো কিছু আর সৃষ্টি বা তৈরি হবে না। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি কোনো স্যার। কোনো প্রবলেম আছে? কোনো বুঝতে যেটা এইখানে কবিতা? হ্যাঁ, প্রথমে যে ডিএইচ লরেন্সের স্যার সেকেন্ড লাইনটা একটু কি স্যার আবার বোঝানো যাবে? দিয়ে হ্যাঁ, কোনটা? এই যে লাস্টের 3 লাইন। না 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 স্যার, প্রথমে যে কবিতাটা স্যার, লরেন্সের, ডিএইচ লরেন্সের যে কবিতাটা, সেখানে স্যার সেকেন্ড লাইনটা একটু বোঝানো যাবে, যে দোজ ও হু ড্রিম বাই ও নাইট। আচ্ছা আচ্ছা, সেকেন্ড লাইনটা। আচ্ছা, সেকেন্ড জি লাইনটা হ্যাঁ এখানে বলছে যে তোমার আমি বলি, এখানে আমি বলি তোমার, এখানে কি বলেছে যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সব মানুষ স্বপ্ন দেখে, তবে সবাই সবাই সমানভাবে স্বপ্ন দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেচেস অফ দেয়ার মাইন্ড। ডাস্টি রেচেস মানে হলো, রেচেস মানে জায়গা, ডাস্টি তো বুঝোই তুমি। এখন মনের ধুলিময় জায়গা বলতে কি বুঝাইছে? অর্থাৎ সারাদিন যে পরিশ্রম করে মানুষ, পরিশ্রম করার ফলে তার দেহে ক্লান্তি আসে, মনের শান্তি আসে। ঠিক আছে? এই মনের শান্তিটার কথাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা মনের আচ্ছা, বুঝতে মনের শান্তিটার কথাই এখানে বোঝানো হচ্ছে, যার ফলে এই ডাস্টি রেচেস অফ মাইন্ড এই কথা এখানে বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো এই যে হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রেফারিং টু দিস পোয়েম। আচ্ছা, why does he consider them dangerous? What is the meaning of dreaming with open eyes? What is Hughes telling his readers to do? Why does he want his readers to hold fast to their dreams? Why, according to Hughes, are dreams so important in our lives? What type of dreams do the two poets highlight? What are the meanings of the following words and phrases? A broken winged bird, a barren field, frozen wretches of the mind, dusty, make something come true, vanity। এই যে আর কি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তাইলে এই যে এখানে দেখো, এই যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এখানে আমরা এটা তো দেখেছিলাম না? আচ্ছা, এটা তো হয়ে গেছে। তাহলে এই যে কোশ্চেনের উত্তরগুলা আমরা দেখব। এর আগে আমরা একটু দেখি ওয়ার্ড মিনিং গুলো একটু, ওই যে আমরা যে দেখেছিলাম গত ক্লাসে, ওয়ার্ড মিনিং বাকিগুলো একটু দেখা যায় কিনা একটু দেখি। ওয়ার্ড মিনিং গুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা না জানলে, ওয়ার্ডস আর তোমার পাওয়ারফুল টুলস দ্যাট ইউ ক্যান ইউজ ফর ইউর লার্নিং ইংলিশ ইন এ বেটার ওয়ে। আচ্ছা দেখো এখানে আমরা
এই শব্দগুলো দেখেছিলাম। এই যে আমরা খুব দ্রুত একটু শব্দগুলো আবার দেখবো। এই যে অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্টও বোঝায়, আবার অ্যাকাউন্ট মানে কারণ ব্যাখ্যা করাও বোঝায়। তারপরে অ্যাক্টিভেশন জানি, ব্যাফলিং হতবুদ্ধিকর মানে যেটা পাজলিং। আর ক্লাটার মানে হচ্ছে যে এলোমেলো, ডিসঅর্ডার, ফিল এ স্পেস ইন এ ডিসঅর্ডারলি ওয়ে, একটা জায়গা ডিসঅর্ডারলি ভাবে ফিল করা, পরিপূর্ণ করে, এলোমেলো অবস্থা করে রাখে একটা জায়গাকে, ক্লাটার। কগনিটিভ মানে রিলেটেড টু মেন্টাল প্রসেস, থিঙ্কিং, মানুষের বোধ শক্তি অথবা জ্ঞান সংক্রান্ত ব্যাপার, এটাকে বলা হচ্ছে কগনিটিভ। আচ্ছা, তারপরে কালার তো জানি আমরা, কনসেন্ট্রেট জানি, কনসেপ্ট জানি, কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত, একমত, এগ্রিমেন্ট বা একমত হওয়া, সেটাকে বলা হচ্ছে কনসেনসাস। ঠিক আছে। আর কন্টেম্পোরারি মানে আমরা জানি কি, সমকালীন কোন মানে রিসেন্ট কোন অ্যাক্টিভিটিস নিয়ে যে কথা বলি আমরা, এটাকে বলা হচ্ছে কন্টেম্পোরারি। আর বাকি মোটামুটি আমরা মিনিং জানি। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা দেখি সাইকোথেরাপি মানে হলো মনস্তাত্ত্বিক চিকিৎসা, এটা আমরা দেখেছিলাম। পাজল মানে হলো তোমার ওই যে পাজল তো বুঝোই, হতবুদ্ধিকর, যেগুলো একটু পাজলিং কনফিউজিং টাইপের, এগুলোকে বলা হয় পাজল। রিপ্রেসড মানে হলো অবদমিত করা, কাউকে দমিয়ে রাখা। হ্যাঁ, কোনো কিছু করে তুমি তাকে দমিয়ে রাখো। আর রেভারি মানে হচ্ছে স্বপ্ন প্রয়াণ, স্টেট অফ বিইং প্লেজেন্টলি লস্ট ইন ওয়ানস থট, অ্যাবসেন্ট মাইন্ডেড ড্রিম ওয়াইল অ্যাওয়েক। রিভেরি মানে হলো যে সোজা কথা অ্যাবসেন্ট মাইন্ড থাকা, কোন একটা কোথায় তুমি গেছো, আলোচনা চলছে একটা, তুমি অন্যদিকে মনোযোগ চলে গেছে, এই যে রেভারি। মানে রেভারি মানে হচ্ছে যে অ্যাবসেন্ট মাইন্ডেড ড্রিম ওয়াইল অ্যাওয়েক, জেগে জেগে মানুষ যখন মানে সচেতন অবস্থায় মানুষ অনেক সময় কি অচেতন মতো ভাব একটা কাজ করে, সচেতন অবস্থায় মানুষ অনেক সময় তার মনটা এদিকে না থেকে অন্যদিকে চলে গেছে, এটাকে বলা হচ্ছে রেভারি। ওকে। আচ্ছা, শ্যাডোই তো বুঝো ছায়াচ্ছন্ন, আর সিলভারি মানে রূপালী। হ্যাঁ, রূপালী কালার লাইক সিলভার। আর স্টিমিউলি মানে হলো উদ্দীপক, দ্যাট কজেস গ্রোথ অর অ্যাক্টিভিটি, মানে স্টিমিউলিটা হলো এমন একটা কিছু যেটা কোনো একটা কিছু ঘটনা ঘটার পেছনে গ্রোথ হিসেবে কাজ করে, অথবা অ্যাক্টিভিটিটাকে মানে চালনা করার জন্য এটা ওই হিসেবে কাজ করে আর কি। আর সাবজেক্ট মানে হচ্ছে যে ভার্ব যদি চিন্তা করো, নিয়ন্ত্রণে আনা। সাবজেক্ট আছে। ট্রমা মানে মানসিক আঘাতের ফলে সৃষ্ট স্নায়ু রোগ, এটাকে বলা হচ্ছে ট্রমা। আচ্ছা, আনরেবেল মানে কি, খুলে ফেলা, ওপেন করা। আর রেবেল মানে এটাকে বন্ধ করে দেওয়া। আনরেবেল মানে হলো যে তোমার পাক খোলা, জট খোলা। আর রেবেল মানে হলো যে জটটাকে লাগিয়ে দেওয়া। ঠিক আছে। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে। ওয়েস্ট মানে হচ্ছে কাজে না লাগানো। হ্যাঁ। আচ্ছা, ওয়ান্ডার মানে হলো বিস্মিত হওয়া, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপরে ডিসগাইজ মানে হলো কি, গোপন করা, হাইড করা, কনসিল করা। ঠিক আছে। আর এমনিতে ইমার্জ মানে হলো আবির্ভূত হওয়া, তুমি কোনোখান থেকে তুমি বের হয়ে আসলে, আবির্ভূত হইলা। ধরো তুমি টু অ্যাপিয়ার বাই কামিং আউট অফ সামথিং অর ফ্রম বিহাইন্ড সামথিং। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে বঙ্গবন্ধু 1971 সালে আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধের সময় উনি কি একটা অবিসংবাদিত নেতা হিসেবে মানে আবির্ভূত হয়েছেন, এমার্জ। ঠিক আছে। যে অথবা যদি আমরা বলি নেলসন ম্যান্ডেলা, এই যে সাউথ আফ্রিকার যে লিডার নেলসন ম্যান্ডেলা, উনি কিন্তু একজন অবিসংবাদিত নেতা হিসেবে তাদের জন্য এই যে তোমার আপারটাইট যে রেজিম যে ছিল, যে বর্ণবাদ, যে সাদা কালোর যে দ্বন্দ্ব ছিল, ওই ক্ষেত্রে উনি একজন ইমার্জ হয়ে আসছেন, আবির্ভূত হয়েছেন একজন নেতা হিসেবে। ঠিক আছে। কাম আউট, রাইজ। আচ্ছা, এমফিরিক্যাল মানে হলো যে অভিজ্ঞতা লব্ধ প্রায়োগিক জ্ঞান, অভিজ্ঞতা লব্ধ প্রায়োগিক জ্ঞান, এটাকে বলা হচ্ছে এমফিরিক্যাল। আচ্ছা, ইনর্মাস মানে খুব বড়। আর এক্সাক্ট মানে হলো যথার্থ, অ্যাকুরেট, ডেফিনিট। ঠিক আছে। যেটা এক্সাক্ট সেটা হলো অ্যাকুরেট, ডেফিনিট, এটা একটা অ্যাডজেক্টিভ, এক্সাক্ট। আর এটার সিনোনিম হলো অবসকিউর। তুমি এক্সাক্ট না বলতে পারলে কি বলবো, অবসকিউর বলবা, যেটা তোমার অস্পষ্ট, যেটা ভুল। নাউন হলো এক্সাক্টনেস, ভার্ব হলো এক্সাক্ট। আচ্ছা, এক্সপিরিয়েন্স তো অভিজ্ঞতা আমরা জানি। আচ্ছা, তারপরে ফ্যান্সিফল মানে হলো
অ্যাডজেক্টিভ এটা একটা, এটার অর্থ হলো মানে ফ্যান্সিফল, মানে হলো যে খেয়ালি টাইপের মানুষ, উদ্ভট টাইপের মানুষ, ওভার ইমাজিনেটিভ এন্ড আনরিয়ালিস্টিক। কেউ কোনো মানুষ হচ্ছে খুব বেশি মাত্রায় আনরিয়ালিস্টিক টাইপের কথাবার্তা বলে, ফ্যান্সিফুল টাইপের, খেয়ালি, ইমাজিনারি, ফেবিউলাস, রিয়েল জিনিসটা, নর্মাল জিনিসটা বিলিভ করে না। ঠিক আছে, ফ্যান্সি নাউন আর ফ্যান্সি ভার্বও হয়। আচ্ছা, ফ্যাসিনেট মানে হলো যে প্রবলভাবে কাউকে আকর্ষণ করা, টু ইন্টারেস্ট সামওয়ান আ লট। ভার্ব ফ্যাসিনেট মানে হলো যে ভার্ব এটা, ইনটক্সিকেট, কাউকে ইনটক্সিকেট করা অথবা রিজেক্ট করা, রিফিউজ করা। ঠিক আছে, ফ্যাসিনেট মানে হলো যে ভার্ব, ফ্যাসিনেট একটা ভার্ব, এটা মানে হলো প্রবলভাবে আকর্ষণ করা, টু ইন্টারেস্ট সামওয়ান আ লট, টু ইন্টারেস্ট সামওয়ান আ লট, ফ্যাসিনেট করা, ইনটক্সিকেট করা, অথবা তাকে রিজেক্ট করা, তাকে রিফিউজ করা। আচ্ছা, ফ্র্যাগমেন্ট মানে হলো যে খণ্ড, টুকরা, ক্ষুদ্রাংশ, হ্যাঁ, পার্ট, পার্ট করা, ব্রেক করা, অথবা এটাকে হোল করা, এটা মানে হোল একসাথে হলে হোল উল্টাটা আর কি। আর ফ্র্যাগমেন্টেবল, ফ্র্যাগমেন্টারিলি অ্যাডভার্ব। ঠিক আছে। আচ্ছা, জেনারেট মানে উৎপাদন করা, ভার্ব, টু প্রডিউস সামথিং, জেনারেট করা, ক্রিয়েট করা, প্রভোগ করা। আর ইয়ে হলো প্রিভেন্ট করা, ডিস্ট্রয় করে দেওয়া। জেনারেট না করলে তুমি প্রিভেন্ট করবে অথবা ডিস্ট্রয় করবে। জেনারেট ভার্ব, জেনারেশন জেনারেটিভ, জেনারেটিভ অ্যাডজেক্টিভ। গাইড ভার্ব হিসেবে হলো পথপ্রদর্শক হিসেবে কাজ করা, শো অর ইন্ডিকেট দ্য ওয়ে টু সামওয়ান, অ্যাকম্পানি করা, অ্যাডভোকেট করা, এটা হলো ফলো করা, ট্রেল করা। ফলো করা, ট্রেল করা। আর গাইড আর গাইডেন্স নাউন। হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম, a sensory experience of something that does not exist outside the mind. Hallucination মানে কি? দৃষ্টিভ্রম, a sensory experience of something that doesn't exist outside the mind. মানে মনের ভিতরে ঘটছে জিনিসটা, কিন্তু মনের আর বাইরে আরেকটা জিনিস। ঠিক আছে, অর্থাৎ স্যার তোমার এটা কি গতকাল মানে আগের দিনের ওই পেজটা না স্যার এটা? আগের দিনের, হ্যাঁ আগের দিনের এই কিছু শব্দ বাকি ছিল, স্যার কিছু word- আমি স্ক্রিন তো স্যার শেয়ার হয় নাই স্যার, আমি দেখতেও পাচ্ছি না। ও দেখতে পাচ্ছ না? ও রে, আমি তো বলতে পারছি না, আয় হ্যাঁ রে। ঠিক আছে ঠিক আছে, আমি তো আচ্ছা, বলবো না, মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবতেছি স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয়। আল্লাহ, দেখো, আচ্ছা দেখো এখানে দেখো এই যে তাহলে আমি সংক্ষেপে আবার আবার করি। এমার্জ তো আমি, তুমি মানে গত ক্লাসে আলোচনা হয়েছিল, এমার্জ মানে আবির্ভূত হওয়া, এমপিরিক্যাল মানে হলো যে মানে অভিজ্ঞতা লব্ধ বাস্তব জ্ঞান, যেটা প্রায়োগিক জ্ঞান, এমপিরিক্যাল এটাকে বলি আমরা। এটা একটা অ্যাডজেক্টিভ। ইনরমাস বড়, এক্সাক্ট যথার্থ, এক্সপিরিয়েন্স তো জানো। ফ্যান্সিফল মানে হলো খেয়ালি টাইপের মানুষ, অ্যাডজেক্টিভ। হুম। ফ্যাসিনেট মানে কাউকে প্রবলভাবে আকর্ষণ করা, ভার্ব। আর ফ্র্যাগমেন্ট হলো খণ্ড বা অংশ বা টুকরা অংশ, ফ্র্যাগমেন্ট। আর জেনারেট মানে হলো প্রডিউস করা। গাইড মানে হলো যে পথ প্রদর্শন করা, গাইড মানে হলো যে পথ প্রদর্শন করা। আর হ্যালুসিনেশন মানে হলো দৃষ্টিভ্রম বা শ্রবণ, দৃষ্টিভ্রম বা শ্রবণ বিভ্রম। হ্যাঁ, হ্যালুসিনেশন মানে হলো যে কি, হ্যালুসিনেশন মানে হলো দৃষ্টিভ্রম বা শ্রবণ বিভ্রম। ঠিক আছে, সেন্সরি এক্সপিরিয়েন্স অফ সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট আউটসাইড দ্য মাইন্ড। ঠিক আছে। আচ্ছা, হন্টিং মানে হলো কি, হন্টিং মানে হলো তোমার বা আচ্ছা, হ্যালুসিনেশনটা একটু ভালো করে দেখো। এটা কি বলছে যে দৃষ্টিভ্রম মানে হলো যে তোমার মনের ভিতরে হয়তো তুমি একটা জিনিস দেখতেছো, কিন্তু তোমার মনের বাইরে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালি আর এক জিনিস, আর মনের ভিতরে তোমার আরেক জিনিস। এটা ইলিউশন, এটাকে বলা হয় মাইরেজ। সিনোনিম কি এটা, এটাকে বলা হয় ইলিউশন অথবা মাইরেজ। হ্যালুসিনেশনটা মানে হলো কি ইলিউশন অথবা মাইরেজ। আর এটা হলো, এটার অ্যান্টোনিম হলো এক্সপিরিয়েন্স রিয়েলিটি। হ্যালুসিনেশন নাউন, হ্যালুসিনেট ভার্ব, আর হ্যালুসিনেটিং এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো হ্যালুসিনেশন শব্দটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা কি, মানে মনের ভিতরে একরকম চলছে আর প্র্যাকটিক্যালি বাইরে যে বাইরে চলছে আরেক রকম। অর্থাৎ একটা ইলিউশনের মধ্যে আছে, একটা মায়া জাল, একটা মাইরেজের মধ্যে আছে।
ঠিক আছে। আচ্ছা, হন্টিং মানে হলো যে কোনো কিছু মনে থেকে যাওয়ার যে গুণ, দ্যাট ক্যানট বি ফরগটেন, মানে তোমার মনে একটা জিনিস ঢুকছে, এটা আর যাচ্ছে না, এটাকে বলো হন্টিং, অ্যাজেক্টিভ। আনফরগেটেবল, হ্যাঁ, আর অ্যান্টোনিম হলো ফরগেটেবল। আচ্ছা, হন্টিং অ্যাজেক্টিভ, আমরা জানি অ্যাজেক্টিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা যখন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে সেটাকে আমরা অ্যাজেক্টিভ বলতে পারি। আর এটার ভার্ব হলো হন্ট, HAUNT, হন্ট ভার্ব। আর অ্যাডভার্ব হলো হন্টিংলি। ওকে। আচ্ছা, হরাবল, হরিবল বলি আমরা, হরিবল, হরিবল ওই যে হিন্দুদের হরিবল, আর এখানে উচ্চারণটা আসলে হরাবল। হরাবল মানে বিভৎস, ভেরি আনপ্লেজেন্ট অর ব্যাড, অ্যাজেক্টিভ। হরাবল অ্যাক্সিডেন্ট, আমরা বলি না যে বিভৎস একটা দুর্ঘটনা, হরাবল অ্যাক্সিডেন্ট। তারপর এটা মানে হলো যে তোমার ফ্রাইটফুল, সামথিং ভেরি ফ্রাইটফুল অর ফিয়ারফুল। আর এটা অ্যান্টোনিম হলো বিউটিফুল, ম্যাগনিফিসেন্ট। হরাবল হলো তোমার অ্যাজেক্টিভ, এটা নাউন হলো হরার। আর ভার্ব হলো হরিফাই, ভার্ব হলো হরিফাই। আচ্ছা, ইনক্লুড, ইনক্লুড ভার্ব, এটা মানে হলো অন্তর্ভুক্ত করা। টু কন্টেইন সামথিং অ্যাজ এ পার্ট or something else, to contain something as a part or something else, or to make something that something part of something else, যেমন involve, comprise, include করা মানে হলো যে কাউকে অন্তর্ভুক্ত করা, সোজা কথা, কোনো কিছুতে অন্তর্ভুক্ত করা, তাকে প্লাস করা, ইনভলভ করা, তাকে কম্প্রাইজ করা। আর বের করে দিলে তুমি কি করলে, এক্সক্লুড করে দিলা তাকে। ইনক্লুড করা ভার্ব, এটা নাউন হলো ইনক্লুশন, অ্যাডজেক্টিভ হলো ইনক্লুসিভ। বলে না যে লোকটা একটা ইনক্লুসিভ ক্যারেক্টারের, মানে কি যে সবাইকে নিয়ে চলে। হ্যাঁ, এই যে এক্সক্লুসিভ ক্যারেক্টারের না, যে একেবারে বের করে দিয়ে মানুষকে আলাদা একা। ইনক্লুসিভ মানে হলো যে কি সবাইকে নিয়ে চলে, সবাইকে মানে মিশুক, সামাজিক লোক এর আর কি। ইনকর্পোরেট মানে হলো কোনো কিছুকে একসাথে করে ফেলা, ভার্ব। টু ইনক্লুড সামথিং অ্যাজ পার্ট অফ সামথিং লার্জার, মানে কোনো কিছু তুমি কাউকে ইনকর্পোরেট করে ফেললা, অর্থাৎ ইনকর্পোরেট করা মানে হলো যে ইনক্লুড করা, অর্থাৎ কোনো কিছুকে একসাথে রাখা, কম্বাইন করা, মিক্স করা। ঠিক আছে। আর যদি তুমি ইনকর্পোরেট না করো, একসাথে না করো, তাহলে তুমি কি করবা, সব ছড়ায় ছিটিয়ে দিবা, আলাদা করে দিবা, ডিসপার্স করে দিবা, তুমি সেপারেট করে দিবা। ঠিক আছে। আচ্ছা, ইনকর্পোরেট একটা ভার্ব, এটা নাউন হলো ইনকর্পোরেশন, ভার্ব হলো ইনকর্পোরেটেড। আচ্ছা, ইনস্টিংক্ট, এটা একটা নাউন। এটা ইনস্টিং মানে হলো যে মানুষের যে সহজাত যে প্রবৃত্তি বা সহজাত যে বুদ্ধি, এটাকে বলা হচ্ছে ইনস্টিং, ইনবর্ন প্যাটার্ন অফ বিহেভিয়ার। মানুষের কিছু জন্মগত কিছু আচরণ আছে, মানুষের ইনস্টিংক্ট আছে, এগুলা আছে, এগুলো হলো সহজাত প্রবণতা, অ্যাপটিটিউড। ঠিক আছে। ইন অ্যাপটিটিউড টেস্ট, বলো না যে আজকে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, মানে কি যে তার চরিত্রটা কেমন, তার ইনস্টিংক্ট গুলা কেমন, এটা জানতে চায়। আচ্ছা, ইনস্টিংক্ট, এটার অ্যান্টোনিম হলো ইনঅ্যাপটিটিউড অথবা এম্পটিনেস, মানে এখানে কিছুই নেই, তার মাঝে অ্যাপটিটিউড জিনিসটা নাই। আচ্ছা, তারপরে ইনস্টিংক্ট ইজ আ নাউন, অ্যাডজেক্টিভ ইজ ইনস্টিংটিভ, আর অ্যাডভার্ব হলো ইনস্টিংটিভলি। খুবই সুন্দর এখানে ওয়ার্ড গুলা। আচ্ছা, এরপরে দেখো অনেকগুলো শব্দ হয়ে গেছে এখানে। এরপরে দেখো ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট মানে হলো যে ব্যাখ্যা দেওয়া, কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া, দ্য ইন্টেন্ডেড মিনিং অফ সামথিং গিভেন অ্যান এক্সপ্লেনেশন। ইন্টারপ্রেট মানে কোনো কিছুর ব্যাখ্যা, রিসাইট করা, ক্ল্যারিফাই করা। ঠিক আছে। আহ, একটা মিনিট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। তোমার আল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আসে কিনা, আমি আসি, লাইনে আসি। ওকে, ওকে, ওকে। হুম। অথবা মোবাইল দিয়েও করতে পারো, মোবাইলের ওয়াইফাই এর। হ্যালো। আর আসছো? হ্যাঁ, স্যার আসছি একটা। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে অনেক সময়। তুমি
তুমি কোন জায়গা থেকে মানে বের হয়ে গেছো বা নেটওয়ার্ক ছিল না? এই যে এখানে ইনস্টিংক্ট, হ্যাঁ? স্যার না স্যার, আরো পরে থেকে স্যার। ও তাহলে মোটিভেশনের ওখান থেকে স্যার। মোটিভেশন, তারও ওকে আগে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। মোটিভেশনে আমরা আসিনি। ইন্টারপ্রেট মানে হলো যে মানে এক্সপ্লেইন করা, কোনো কিছুকে স্পষ্ট করা, রিসাইট করা, ক্লিয়ারিফাই করা। আর তুমি যদি ব্যাখ্যা না দাও তাহলে কি করবা? মিস ইন্টারপ্রেট করবা, অপব্যাখ্যা দিবা। ওকে, ইন্টারপ্রেট ইজ a verb and the noun of it is interpretation. Interpretation আর adjective হলো, adjectiveটা দেয় না এখানে। দেখ, লং, লং মানে লম্বা, দীর্ঘ না কিন্তু এখানে লং, এখানে ভার্ব। ভার্ব যখন হয় লং, তখন এটার অর্থ হয়ে দাঁড়ায় যে আগ্রহ প্রকাশ করা, অপেক্ষা করা, আগ্রহে আকাঙ্ক্ষা করা, টু ওয়ান্ট সামথিং ভেরি মাচ, স্পেশালি ইফ ইট ডাজ নট সিম লাইকলি টু হ্যাপেন সুন। লং করা, কোনো কিছু কোনো জিনিসে আগ্রহ করা, আকাঙ্ক্ষা করা, ইয়ার্ন, ইয়ার্ন করা, কোনো জিনিসে ইয়ার্ন করা, ইগনোর করা, লঞ্জিং করা, ঠিক আছে। আচ্ছা, মেটাফোর, মেটাফোর মানে হলো যে রূপালঙ্কার, রূপক। A figure of speech is used to make an implicit comparison. মেটাফোর, মেটাফোর মানে রূপালঙ্কার, সিম্বল, সিম্বল ইউজ করা। আচ্ছা, লং শব্দটা আবার একটু বলি। আগ্রহ, আগ্রহে আকাঙ্ক্ষা করা, যেমন ফর হি লংস ফর মাই অ্যারাইভাল, যেমন সে আমার উপস্থিতি বা আমি আসবো এটার জন্য সে অনেক আকাঙ্ক্ষা করছে, এই যে ভার্ব আকারে আমরা যদি প্রকাশ করি। অথবা ইয়ার্নস ফর হি ইয়ার্নস মাই কোম্পানি, সে আমার মানে সঙ্গ পাওয়ার জন্য সে খুব আকাঙ্ক্ষিত, ঠিক আছে। আর এটা অ্যান্টোনিম হলো ইগনোর, আর এটা নাউন হলো, লং এর নাউন হলো লঞ্জিং, লঞ্জিং করা। ওকে। আর মেটাফোর মানে হলো যে একটা রূপক বা ফিগারস অফ স্পিচ, ইমপ্লিসিট কম্পারিজন। যেমন আমি বললাম যে দ্য বয় ইজ এ ডগ, রহিম ইজ এ ডগ, আমি বললাম, তাহলে মানে কি করলাম? মানে তাকে একেবারে কুকুর বানাই দিলাম। হ্যাঁ, এই যে তুলনা করলাম, কুকুরের সাথে রহিমকে তুলনা করলাম, দ্যাট ইজ মেটাফোর, ঠিক আছে। আবার যদি বলি যে রহিম ইজ লাইক এ ডগ, তাহলে এটা হয়ে যায় তোমার সিমিলি। সিমিলিটা হলো আর একটু পাতলা টাইপের মানে রূপক, আর মেটাফোরটা হলো গভীর রূপক। আমি বললাম যে রহিম ইজ এ ডগ, রহিম একটা কুকুর, তাহলে দ্যাট ইজ ভেরি, মানে কি বলে, যেটা খুবই আপত্তিজনক। হ্যাঁ, আপত্তিজনক এটা, মানে মেটাফোর জিনিসটা হলো ওপেন, ওপেন কম্পারিজন এবং একটু গভীর। আচ্ছা, এটা একটা সিম্বল, ঠিক আছে, সিম্বল। ওকে, একটা জি মিনিট। স্যার। হ্যালো আব্বা, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছে? সুমা একটু দাঁড়া, হ্যাঁ একটু ওয়েট করো। আচ্ছা।
শোভা, সরি ফর দ্য লেট, একটা জরুরি ফোন আসছিল বুঝছো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তুমি না, আচ্ছা দেখো আমরা শেষ করি এখানে, না মানে কন্টিনিউ করি। মোটিভেশন তো বুঝতে পারছো, তাহলে মেটাফোরটা বুঝতে পারছো? মেটাফোরটা হলো গভীর একটা তুলনা। যেমন রহিম ইজ এ ডগ, বা জ্যাকসন ইজ এ ডগ, ঠিক আছে? তো জ্যাকসন একটা ডগ, একদম সরাসরি তুলনা করে ফেলছে, গভীর। আর আবার আবার যদি একটু পাতলা করে বলি, জ্যাকসন ইজ লাইক এ ডগ, এটা সিমিলি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তুলনা পাতলা হলে সিমিলি, তুলনা গভীর হলে মেটাফোর। ওকে, এটা একটা সিম্বল, এগুলা রূপকের মাধ্যমে কথা বলা। যেমন এই যে রবীন্দ্রনাথের যে ছোট সোনার তরী, এগুলো কি রূপক, তাই না? মেটাফোর মানে বোঝাচ্ছে যে কি মানুষের সোনার তরী বলতে কি, অর্থাৎ মানুষের যে মৃত্যুর সময় তার কর্মটাই যায়, তার কর্মটাকে মানুষ নিবে। হ্যাঁ, তোমার কর্মটাকে মানুষ নিবে, কিন্তু তোমাকে কেউ নিবে না, মানুষের কোনো মূল্য নাই, মানুষের কর্মেরই তার মূল্য আছে, ঠিক আছে? আচ্ছা, মেটাফোর নাউন, মেটাফোরিক্যাল অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হলো মেটাফোরিক্যালি। ওকে। আচ্ছা, মোটিভেশন মানে হলো যে তোমার উৎসাহ, কাউকে উৎসাহ দেওয়া, কাউকে এনথুসিয়াজম দেওয়া ফর ডুইং সামথিং। আচ্ছা, ইন্সপিরেশন দেওয়া কাউকে, ঠিক আছে? তুমি কাউকে ইন্সপিরেশন দিলা, দ্যাট ইজ মোটিভেশন। ওকে। আর ইন্সপিরেশন দিলা না, তুমি তাকে বাধা দিলা, তুমি তাকে প্রিভেন্ট করলা, দ্যাট ইজ অ্যান্টোনিম, হিন্ড্রেন্স, প্রিভেনশন। আচ্ছা, motivation is a noun and the verb is motivate, and adjective is motivated. Okay. Mysterious মানে রহস্যময়, adjective মানে full of secret, full of puzzling, confusing বিষয় থাকলে, something confusing, something secret, এটাকে আমরা mysterious বলি। আর যদি কোনো কিছু সিক্রেট না থাকে, মিস্টেরিয়াস না হয়, পাজলিং না হয়, দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, সুস্পষ্ট, ব্রাইট, উজ্জ্বল। আচ্ছা, এটা মিস্টেরিয়াস অ্যাডজেক্টিভ, মিস্টেরি নাউন, মিস্টিফাই ভার্ব, ঠিক আছে? নাইটমেয়ার দুঃস্বপ্ন, টেরিফাইং অর ডিপলি আপসেটিং ড্রিম, ইলিউশন, হ্যালুসিনেশন, ব্যাড ড্রিম। আসলে ইলিউশন ও হ্যালুসিনেশনটা আমরা অলরেডি বুঝে গেছি। নাইটমেয়ার এটা আসলে কাইন্ড অফ ব্যাড ড্রিম। নাইটমেয়ারটা মানুষ ওই যে অবচেতন মনে বেশিরভাগ দেখে থাকে, যখন মানুষ আনকনসাস থাকে অর্থাৎ ঘুমিয়ে যায়, তখনই বেশিরভাগ ক্ষেত্রে নাইটমেয়ারটা বেশি হয়। আর ইলিউশন, হ্যালুসিনেশন এগুলা বেশিরভাগ ক্ষেত্রে মানে জেগে থাকা অবস্থায় মানুষের হয়ে থাকে, তাই না? আচ্ছা, তারপরে তোমার নাইটমেয়ার, এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হলো নাইটমেয়ারিশ। আচ্ছা, ননসেন্সিক্যাল বাজে, অর্থহীন, স্টুপিড, অ্যাবসার্ড, নাউন হলো ননসেন্স। আচ্ছা, প্যাশনেটলি, অ্যাডভার্ব আবেগপূর্ণভাবে, ইমোশনালি, প্র্যাকটিক্যালি, প্র্যাগমেটিক্যালি, এটা নাউন হলো প্যাশনেট, অ্যাডজেক্টিভ হলো নাউন প্যাশন, অ্যাডজেক্টিভ হলো প্যাশনেট। আচ্ছা, পারসেপশন মানে উপলব্ধি করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পারসেপটিভ মানে হলো, এটার অ্যাডজেক্টিভ পারসেপটিভ, নাউন পারসেপটিভনেস, অ্যাডভার্ব হলো পারসেপ্টিভলি, টিভলি। প্রপোজ বিবেচনার জন্য প্রস্তাব পেশ করা, কোনো কিছু কোনো একটা আদালতে প্রস্তাব পেশ করলো, বা কোনো একটা ধরো একটা কাজের জন্য একটা বিল পেশ করলো, এই যে এটা আর কি, তার বিবেচনার জন্য। সাজেস্ট করা, সাবমিট করা। আর এগুলোর উল্টা হলো রিজেক্ট করে দেওয়া, ডিসকারেজ করে দেওয়া। প্রপোজ ভার্ব, আর এর নাউন হলো প্রপোজাল। প্রুফ প্রমাণ করা, অ্যাফার্ম করা, জাস্টিফাই করা, অ্যান্টোনিম হাইড করা, ডিনাই করা। প্রুফ ভার্ব, এটা নাউন হলো প্রুফ, আর অ্যাডভার্ব হলো প্রুভেবল। আর সাইকো অ্যানালিটিক, সাইকো অ্যানালিটিক মানে হলো কি মনো সমীক্ষণ বিষয়ক, রিলেটিং টু সাইকো অ্যানালিসিস। সাইকো অ্যানালিটিক মানে হলো কি মনোসমীক্ষণ বিষয়, অর্থাৎ তুমি একটা মন বিবেচনা করে, মন দিয়ে তুমি একটা বিষয় বিবেচনা করলা, একটা মন দিয়ে পরীক্ষা করলা, মন বিষয়ক কোনো একটা বিষয়ে। এটা যেমন এটাকে নাউন হলো সাইকো অ্যানালিস্ট, সাইকো অ্যানালিসিস। ভার্ব হলো সাইকো অ্যানালিজ, সাইকো অ্যানালিজ, এটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি ও তাহলে এখানে আমাদের এখানে শব্দগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওখানে আবার যাই, টেক্সটটাতে যাই। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে তুমি এই যে কোশ্চেন অ্যান্সার গুলো তুমি একটু হোমওয়ার্ক করে রাখবা, ঠিক আছে? এই যে কোশ্চেন অ্যান্সার এখানে কয়টা, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা, সাতটা কোশ্চেন তুমি নিজে লিখে
আমাকে তুমি এই যে মেসেঞ্জারে পাঠায় যে ইয়াতে পাঠাই দিবা, কেমন? যদি এখন আচ্ছা পারো এখন, আর না হলে কতক্ষণ পরে হইলেও তুমি পাঠাইলে হবে। হ্যাঁ, পড়া শেষে একটু রেস্ট নিয়ে যখন অবসর থাকবে তখন এটা ইয়া করবে। আচ্ছা, এরপরে দেখো, আই হ্যাভ এ ড্রিম। এটা একটা মানে স্বপ্ন রয়েছে। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, লুক এট দ্য পিকচার, গ্যাস হু দ্য পার্সন ইজ, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম। এই যে একজন মানুষ এখানে কথা বলছে, উনি কি যেন একটা বক্তব্য দিচ্ছে, একজন কালো মানুষ। Here are few points about the man in the picture. Make sense with them to describe him. You can go to Google to find out more about him. যেমন মার্টিন লুথার কিং জুনিয়র, উনি একজন ব্যক্তি, ওনার নাম হলো মার্টিন লুথার কিং জুনিয়র। জন্ম হলো জানুয়ারি 15, 1929, এপ্রিল 4, 1968। জন্ম এবং মৃত্যু, ঠিক আছে, জন্ম এবং মৃত্যু, বেশি দিন কিন্তু বাঁচে নাই মনে হচ্ছে, তাই না? বেশি দিন বাঁচে নাই। যে আমেরিকান আচ্ছা প্যাস্টর, নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট, হিউম্যানিটেরিয়ান। আচ্ছা, একজন হিউম্যানিটেরিয়ান, একজন অ্যাক্টিভিস্ট, একজন অহিংস আন্দোলনের একজন কর্মী, একজন মানবতাবাদী মানুষ। হ্যাঁ, একজন প্যাস্টর, একজন যাজক। এবং ওনার বক্তব্যটা হলো আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন রয়েছে। ঠিক আছে, এই যে এখানে ওনার এই যে বক্তব্যটা, কিন্তু এখানে আমরা তোমাকে দেখাইছিলাম মনে একবার, না? ওই যে বঙ্গবন্ধুর বক্তব্যের সময় মনে হয় একবার দেখাইছিলাম, না? ওই হ্যাঁ যে স্যার মার্টিন লুথার কিং এর যে বক্তব্যটা। The following is an abridged version of a famous speech made by Martin Luther King Jr. on 28 August 1963 in Washington, D.C., USA. মানে কতটা ব্যক্তিত্ববান, কতটা বিখ্যাত মানুষ হলে, কতটা বক্তব্য কতটা সুন্দর হলে তার বক্তব্যটা আমরা পড়ছি এখন এই যুগে এসে। সেই ব্যক্তি 1963 সালে আমেরিকাতে বসে, উনি ইউএসএ তে, যখন আমরা এই বাংলাদেশের অস্তিত্বই তৈরি হয় নাই, যখন আমরা পাকিস্তানের সাথে আমরা ছিলাম, হ্যাঁ, ব্রিটিশ ভারত থেকে আমরা আলাদা আলাদা হয়ে, when we were the part of Pakistan, then that person named Martin Luther King Jr., he delivered such a speech that was so outstanding that we nowadays, reading here in Bangladesh, read it and answer the questions that follow. আচ্ছা, এখানে কি বলছে? the Negro is still not free. নিগ্রো বলতে কাদেরকে বোঝাচ্ছে? কালো মানুষ, মানে ওই দেশের মানে আমেরিকান যে যারা ল্যান্ড সান। আমেরিকাতে তো ব্রিটিশরা ব্রিটিশরা গিয়ে আমেরিকাতে ওই কালো মানুষদেরকে শাসন করেছে, কিন্তু আসলে রেড ইন্ডিয়ান বা যারা নিগ্রো তারা কিন্তু ওই ওই জায়গার আদি সন্তান ওরা, ঠিক আছে? তো উনি ওদের পক্ষেই কথা বলছেন। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, যে বলছেন যে কালো মানুষেরা এখনো ফ্রি নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন। আচ্ছা, এখানে ক্রিপলড মানে পঙ্গু হয়ে যাওয়া, বলছে যে ম্যানাকলস মানে শ্যাকেলস অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে ওই যে বর্ণবাদ, বর্ণবাদের শিকলে পড়ে নিগ্রোদের জীবনটা পঙ্গুত্ব বরণ করেছে দুঃখজনকভাবে। এন্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, এবং যেই সমাজের ভিতরে যে বিভেদ রয়েছে, বৈষম্য রয়েছে, এটার কারণে যারা নিগ্রো তারা অত্যন্ত কঠিন অবস্থায় আছে। দ্য নিগ্রো lives on the lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. ম্যাটেরিয়াল প্রসপেরিটি, আমেরিকা একটা মানে কি বলবো ধনী দেশ। উনি বলতে চাচ্ছেন যে এত বড় ধনী দেশ, এত বড় ম্যাটেরিয়াল প্রসপেরিটি রয়েছে আমাদের বাস্তবিক জগতে, আমরা এত ধনের, এত বিশাল মানে কি বলবো বিত্ত বৈভবের মধ্যে আমরা বসবাস করি, কিন্তু এই আমেরিকা এত বড় দেশ, এত ধনী দেশ, কিন্তু এর মাঝেও আমরা নিগ্রোরা মনে হয় একটা দরিদ্র আইল্যান্ডে বসবাস করি। The Negro is still languishing in the corners of American society. যে আমেরিকান সোসাইটির একটা কর্নারে পড়ে তারা ল্যাঙ্গুইশিং করছে, কান্নাকাটি, দুঃখ, জরাজীর্ণতা ভোগ করছে। And finds himself an exile in his own land, এবং নিজের দেশে নিজেই নির্বাসিত। And we have come here today to dramatize a shameful condition. আজকে আমরা এখানে বক্তব্য দিতে এসেছি, এটি নাট্য মঞ্চ করতে এসেছি, এই লজ্জাজনক অবস্থাটা কেন হলো। I say to you,
today, my friends. So even though we face the difficulties of today, সে বলতেছে কি যে বন্ধুরা আমরা আজকে অনেক ডিফিকাল্টি ফেস করছি and tomorrow আগামীতেও করব, I still have a dream, যে আমাদের অনেক সমস্যা আছে বর্তমানে, অনেক সমস্যা ভবিষ্যতে থাকবে, কিন্তু আমার একটা স্বপ্ন রয়েছে। It is a dream deeply rooted in the American dream. আমেরিকার যে স্বপ্ন, এই স্বপ্নের গভীরে এই স্বপ্নটা শিকড় গেঁথে রয়েছে। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. যে এই জাতি সত্যিকার অর্থে যেটা বিশ্বাস করে, ক্রিড, যে বিশ্বাস লালন করে, সেই বিশ্বাসটা তাদের অন্তরে রয়েছে, নার্চার করে ইন দেয়ার মাইন্ডস, ইন দেয়ার কালচার, এইটা তারা এক সময় ধারণ করে তারা বাস্তবিকভাবে এটা নিয়ে জীবনযাপন করবে। এই জাতি একদিন জেগে উঠবে। We hold these truths to be self-evident that all men are created equal. যে আমাদের বিশ্বাসটা কি, যে বিশ্বাসটা খুবই সুস্পষ্ট, নিজে নিজে এই বিশ্বাসটা এতটাই আলোর মতো সুস্পষ্ট যে আমরা বিশ্বাস করি যে সমস্ত মানুষ জন্মগতভাবে সমান, all men are equal, ঠিক আছে? I have a dream that one day on the red hills of Georgia, the red hill, জর্জিয়ার লাল পাহাড়ে কি হবে, the sons of former slaves, প্রাক্তন দিনে যারা দাস ছিল তাদের ছেলেমেয়েরা, and the sons of former slave owners, অথবা দাস দাসীর মালিক যারা ছিল তারা, তাদের ছেলেমেয়েরা একসাথে will be able to sit down together at the table of brotherhood. যে আজকের দিনে বা ভবিষ্যতে আজকের দিনে যারা দাস, তাদের ছেলেমেয়েরা, আজকের দিনে যারা দাসের মালিক তাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে একসাথে সে জর্জিয়ার রেড হিলে বসে একই সাথে ভ্রাতৃত্বের গান গাইবে। I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. যেমন উনি বলছে সুন্দর কথা যে মিসিসিপি অঙ্গরাজ্যটা ওনার সময়ে উনি দেখেছেন যে এখানে অনেক ইনজাস্টিস আছে, অনেক অত্যাচার হচ্ছে কালো মানুষের উপরে। উনি বলতে চাচ্ছেন যে এক সময় এটা সোয়েল্টারিং হচ্ছে, ঘেমে যাচ্ছে, এটা অত্যাচারের কারণে, মানুষের অবিচারের কারণে সোয়েল্টারিং হয়ে যাচ্ছে। এটা কি হবে, ট্রান্সফর্ম হয়ে যাবে এক সময়, যেখানে একটা মরুদ্যানে পরিণত হবে, এটা ওসিসে পরিণত হবে। হ্যাঁ, কিসের ওসিস? একটা মুক্তি, একটা জাস্টিসের ওসিসে পরিণত হবে। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. যে আমার একটা স্বপ্ন রয়েছে যে আমার 4 জন ছেলে মেয়ে যারা রয়েছে বর্তমানে এই জাতিতে, এই দেশে বসবাস করছে, এই দেশের নাগরিক হিসেবে, তারা যখন বড় হবে তখন তাদেরকে কেউ তাদের গায়ের রং দেখে, স্কিন দেখে বিবেচনা করবে না, বরং তাদের চরিত্রের উপাদান দেখে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তাদেরকে মানুষ বিবেচনা করবে। That is my dream. I have a dream today. I have a dream that one day down to Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys, and white girls as sisters and brothers. কি বলছে এখানে? উনি বলতে যাচ্ছেন যে অ্যালাবামা অঙ্গরাজ্যের যিনি আছেন, মানে গভর্নর, উনি একজন চরম একজন বিদ্বেষী, মানে চরম একজন কি মানে মানে বর্ণবাদ বিদ্বেষী মানুষ, দুষ্ট চক্রের মানুষ, রেসিস্ট উনি। ওনার কথাবার্তায়, ওনার মুখ দিয়ে, লিপস দিয়ে ড্রিপিং হয়, ঝরে পড়ে এমন সব শব্দ যেগুলো মানুষকে বিভক্ত করে দেয়, যেমন ইন্টারপোজিশন, নালিফিকেশন। ইন্টারপোজিশন মানে কি একসাথে থাকা, আবার বলতেছে না এটা বাদ হয়ে যাবে, নালিফিকেশন হয়ে যাবে। Then one day will write down in Alabama, একদিন এমন এক দিন আসবে যেখানে সমস্ত অ্যালাবামাতে
লিটল ব্ল্যাক বয়েজ এবং ব্ল্যাক গার্লস তারাও জয়েন করতে পারবে হোয়াইট বয়েজ এবং হোয়াইট গার্লসদের সাথে ভাই বোন হিসেবে। I have a dream today. I have a dream that one day if every valley shall be exalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together. সুন্দর কথা যে উনি বলছেন যে প্রত্যেকটা যে উপত্যকা পাহাড় রয়েছে এগুলো উদ্বেলিত হবে, প্রত্যেকটা হিল মাউন্টেন এগুলো নিচু হবে, অর্থাৎ বৈষম্য দূর হবে। দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, উঁচু নিচু জায়গাগুলো সমান্তরাল করা হবে। দ্য ক্রুকড প্লেসেস, আঁকা বাঁকা জায়গাগুলো সোজা করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের জাতির মধ্যে যে বর্তমানে বিভক্তি রয়েছে এই সাদা কালো বৈষম্যের কারণে, এগুলো এক সময় সব ক্লিয়ার হয়ে যাবে এবং সৃষ্টিকর্তার যে সম্মান, সৃষ্টিকর্তার যে গৌরব এটা প্রকাশিত হয়ে যাবে এবং সবাই এক হয়ে যাবে। দিস ইজ আওয়ার হোপ, দিস ইজ দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এই বিশ্বাস নিয়ে আমি দক্ষিণের দিকে যাব। With this faith we will be able to hew out of the mountain of despair of a stone of hope. যে আমরা এই বিশ্বাস নিয়ে আমরা কি করব, হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার, আমরা এই যে আমাদের যে হতাশার যে পাহাড় রয়েছে এটাকে আমরা একদম হিউ আউট, একদম উড়িয়ে দেব, ছুঁড়ে ফেলে দিব, ধাক্কিয়ে সরিয়ে দেব আশা, হ্যাঁ, ডেসপেয়ার স্টোন অফ হোপ, এটি আশার পাথর দিয়ে আমরা এটাকে উড়িয়ে দেব। উইথ দিস ফেথ উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকোর্স অফ আওয়ার নেশন। জেকে থাকা যে বিবাদমান বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা আমাদের জাতির যে কপাল থেকে, মন থেকে মুছে দিতে পারবো এবং এর বদলে আমরা একটা বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, সুন্দর একটা ভ্রাতৃত্বের একটা আমরা একটা গান, একটা সুর ঐকতান আমরা বাজিয়ে দেব। With this faith, we'll be able to work out, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we'll be free one day. এই বিশ্বাসটা নিয়ে আমরা একসাথে কি করব? একসাথে কাজ করব, একসাথে প্রার্থনা করব, একসাথে যুদ্ধ করব, একসাথে জেলে যাব, একসাথে ফ্রিডম করব, নিব, ফ্রিডমের জন্য দাঁড়াবো, আমরা একে অপরকে জানবো, এইভাবে আমরা একদিন মুক্ত হব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি আমেরিকাকে একটি মহৎ জাতিতে পরিণত হতে হয়, শ্রেষ্ঠ জাতিতে, দিস মাস্ট বিকাম ট্রু। এই উপরের কথাগুলো আমার বাস্তবায়ন করতে হবে। So let freedom ring from the prodigious hilltop of New Hampshire. তাহলে বাজুক স্বাধীনতার ঘণ্টা বড় নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের উপরের বড় ঘন্টা থেকে, প্রডিজিয়াস ঘন্টায় যে প্রডিজিয়াস যে একটা বড় ঘন্টা রয়েছে সেখান থেকে ঘন্টাটা বাজুক। Let freedom ring from the mighty mountains of New York. নিউ ইয়র্কের বড় পাহাড় থেকে এই স্বাধীনতার মুক্তির ঘন্টা বাজুক। Let freedom ring from the heightening Alleghenies of Pennsylvania. পেনসিলভেনিয়ার এলজেনিস থেকেও, হ্যাঁ, উপরস্থ জায়গা, উচ্চ জায়গা থেকে মুক্তির বারতা, মুক্তির ঘন্টাটা বেজে উঠুক। Let freedom ring from every hill and molehill of Mississippi. মিসিসিপির ছোট বড় সব পাহাড় পর্বত থেকে মুক্তির ঘন্টাটা বেজে উঠুক। From every mountain side let freedom ring. প্রত্যেকটা উপত্যকার পার থেকে মুক্তির ঘন্টা বেজে উঠুক। And when this happens, and when we all allow freedom ring, when we let it ring from every village and every hamlet, যখন আমরা প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা হ্যামলেট, আরো ছোট গ্রাম থেকে, প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা সিটি থেকে আমরা যখন মুক্তির ঘন্টাটা বাজিয়ে দিব, বাজাতে অনুমোদন দিব, উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে when all God's children, তখন আমরা দেখব যে সমস্ত বিধাতার আমরা যারা সন্তান, তারা ব্ল্যাক ম্যান or হোয়াইট ম্যান, জুস অ্যান্ড Gentiles, যে কোনো ধর্মের মানুষ, Protestants, Catholics will be able to join hands and sing in the words of old. Negro is spiritual, free at last, free at last. Thank God Almighty, we are all free at last.
বুঝতে পারছো? তোমরা জি কি স্যার। আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, বিষয়টা সুন্দর না? হ্যাঁ স্যার, অনেক হ্যাঁ, সুন্দর কথাগুলো। ঠিক আছে তাহলে আজকে এখানে রইলো। তুমি এই যে কোশ্চেন গুলা উপরে এই যে কোশ্চেন গুলো একটু ইয়া করে আমাকে পাঠাই দিও। হ্যাঁ, এই যে এ বি সি ডি ই এফ জি, কেমন? ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, ঠিক ইনশাল্লাহ আছে। আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে।